ক্যান্টিন থেকে ফিরেই মিনারের লম্বা লম্বা সিঁড়িগুলোয় পা গুটিয়ে বসে দেবদাস বইখানা বেশ মনোযোগ নিয়েই পড়ছে নাজিয়াত। আজকেও আকাশটা বেশ মেঘলা হয়ে আছে। একদিক থেকে ভালোই হলো, মেঘের কারণে রোদের তীব্র আলোয় ভাটা পড়েছে। তবে খানিক পরপরই মেঘ সরে গিয়ে সূর্যের আলো চোখে লাগায় ভ্রুযুগল কুঞ্চিত করতেই খেয়াল করলো কেউ সূর্যের আলোটাকে আড়াল করলো। বইয়ের উপর থেকে চোখ ওঠাতেই আমানকে দেখে মুচকি হাসলো নাজিয়াত। সেই দিনের বাজারের ঘটনার পরে প্রায়শই দুজনের দেখা সাক্ষাৎ হয়েছিল বিধায় টুকটাক সম্পর্কও গড়ে উঠেছে। লাইব্রেরিতে না বসে এখানে বই পড়ছেন যে? নাজিয়াত বইয়ের পাতায় হাত দিয়ে নিশানা রেখে বন্ধ করে হেসে বলল, লাইব্রেরিতে আমার না কেমন জানি দম বন্ধ হয়ে আসে, কেমন দম বন্ধ পরিবেশ মনে হয়, তাই বরাবরই এমন খোলা জায়গায় বই পড়ি। আমান বোকা চাইলো। লাইব্রেরির বদ্ধ পরিবেশ এটা একমাত্র নাজিয়াতের থেকেই শোনা। আমানের পরিস্থিতি টের পেয়ে জোরে সোরে হাসলো নাজিয়াত। আরে ভাবুক হচ্ছেন যে? আমার লাইব্রেরিতে বই পড়ার অভ্যাস আছে, তবে বাইরেও এভাবে বই পড়তে পছন্দ করি। আমানও হাসলো। পাশে বসে নীরবে পকেটে থাকা বেলি ফুলের মালাটা নাজিয়াতের সামনে তুলে ধরতেই আনন্দে উদ্ভলিত হয়ে বিস্মিত কণ্ঠে বলল, বেলি? আসার সময় দেখতে পেলাম, মনে পড়লো তোমার বেলি পছন্দ, তাই কিনে নিলাম। কণ্ঠে পূর্বের ন্যায় উচ্ছ্বাস আর উৎফুল্লিত কণ্ঠে নাজিয়াত বলল, দেখা হলেই বেলি ফুলের মালা আনতে হবে এমনটা নয় কিন্তু। তা অবশ্য ঠিক, তবুও শুক্রিয়া এত সুন্দর উপহারের জন্য। নাজিয়াত বেলি ফুলের মালাটি সযত্নে আগলে রাখলো। হাতে পড়ার ইচ্ছে থাকলেও পড়ল না। বইটা ব্যাগে ঢুকিয়ে দাঁড়াতেই বলল, বাসায় যেতে হবে, বইটা লাইব্রেরিতে রেখে আপনি যাবেন? না, আমার কাজ আছে, ওই দিকটায় তুমি যাও। নাজিয়াত চলে যেতেই আমান ফোনে তাকালো। সবেমাত্র টুং করার আওয়াজের মেসেজটি দেখে দীর্ঘশ্বাস ফেলল সে। এমন অনেক মেসেজ রোজ আসে তার মোবাইলে। লাইব্রেরিতে বইয়ের তাকে বই রাখতে এসে বেশ বিপাকেই পড়তে হলো নাজিয়াতকে। দেবদাস বইটাকে রাখতে যেয়ে সাথের বইগুলো শব্দ করে নিচে পড়ে তৈয়দের উপস্থিতিতে। চোখ মুখ কুঁচকে নিচে তাকায় নাজিয়াত। তৈয়দ বুকে হাত বটে মেঝেতে পড়ে থাকা বইগুলোর দিকে এক পলক দেখে বলল, সাবধানতা অবলম্বন করা তো তোমার রন্ধ্রে রন্ধ্রে, এত জলদি সেটা খুঁইয়ে ফেললে হবে? প্রত্যুত্তর করল না নাজিয়াত। তৈয়দ গম্ভীর ধীর গলায় বলল, নিচে নামো, আমি করছি। ভার্সিটির সম্পদ তোমাকে নষ্ট করতে দিতে পারি না আমি। তৈয়দ বইগুলো কুড়িয়ে নিয়েই ওপরের মই নিয়ে বইগুলো তাকে পুনরায় গুছিয়ে রাখে। বই গোছানোর ফাঁকে তৈয়দ রুষ্ট চাহনিতে নাজিয়াতের অস্বস্তি হয়। ভুলটা হয়েছে তার দ্বারা, অস্বীকার করা যাবে না। অপরাধ বোধের সাথে সম্মুখে এই বিরক্তিকর ছোকরার ওপর রাগও হচ্ছে। সবগুলো বই গুছিয়ে দিতে তৈয়দ মই থেকে নিচে নেমে এসে ঈষৎ রেগে বলল, লম্বায় তো ওইটুকু, এই উচ্চতায় এসেছো 8 ফিট উপরে থাকা তাকে বই রাখতে? অপমানিত বোধ হলো নাজিয়াতের। তবে ভুলটা যেহেতু তারই ছিল তাই কথা না বলে পারল না। নিজে বোকামি মনে পড়লে নিজেকেই থাপ্পড় লাগাতে ইচ্ছে করে। লাইব্রেরিতে বই রাখতে এসে কোন তাকে ফাঁকা না দেখে উপরে তাকে রাখতে চেয়েছিল সেটা, কিন্তু রাখতে চেয়েও সবগুলো বই পড়ে এমন বিপত্তিকর ঘটবে আশাই করেনি। অপরাধী হয়ে নত মাথায় বলল, সরি, বুঝতে পারিনি এমনটা হবে। আর কিছু বলল না তৈয়দ। লাইব্রেরি থেকে বেরিয়ে হলরুমে যাওয়ার জন্য অগ্রসর হতে ফোনের রিংটংয়ে দাঁড়িয়ে পড়ল। রিসিভ করে ভারী গলায় বলল, হ্যাঁ ভাই বল। গোলমাল হয়ে গেছে ভাই। অপর পাশ থেকে আলিফের সংকুচিত বাক্যের তৈয়দ ভ্রু কুচকায়, সন্দিহান কণ্ঠে বলে, কিসের গোলমাল করলি? হেমন্তীর কথা বড় আব্বু আর আব্বু জেনে গেছে। বাসায় সবাই এটা নিয়েই হল করে বসে আছে, আর আমি বর্তমানে ওয়াশরুমের ভেতরে। তৈয়দ হেসে উঠল। ওপাশ থেকে অসহায় হয়ে আলিফ হাসতে বারণ করে নিজের অসহায়ত্ব বোঝাতে চেষ্টা করে। তৈয়দ খানিকক্ষণ চুপ থেকে বলল, এটা একদিন জানার কথাই ছিল, আজ হয়ে গেল, সমস্যা না। তুই বাসার দিকটা সামলা, আমি আসছি। বলেই দ্রুত পায়ে মার্কেটিং ডিপার্টমেন্টের দিকে এগিয়ে গেল তৈয়দ। ক্লাসরুমের বাইরে নাজিয়াতের ফোন স্কল করছে। কাঙ্ক্ষিত মানুষটিকে পেয়ে তৈয়দ সম্মুখে যেয়ে সরাসরি বলল, চলো।
নাজিয়াত অবাক চোখে তাকালো, আশপাশ একবার পরখ করে পুনরায় তৈয়দের দিকে চেয়ে বলল। আমায় বললেন? তৈয়দ সাথের হাঁটা ফোল্ড করতে করতে বলল। জি, তাড়াতাড়ি চলুন। নাজিয়াত ভরকালো, হুট করে এসে বলছে চলো। কোথায় যাবে? কোথাও যাবে না বলে সে কোথাও যাবে না, দ্বিধা নিয়ে বলল। কিন্তু কোথায় আর কেন? আসলেই জানতে পারবে, বিষয়টা একটু সেন্সিটিভ আর গুরুত্বপূর্ণ। কথাখানা মুখ থেকে বের করে ক্লাস থেকে বেরিয়ে গেল তৈয়দ। নাজিয়াত বিষয়টা বুঝতে পেরে নিজেও পেছন পেছন গেল। আনায়া এত সময়ে সাথে থেকে সবটা দেখেছে। মুখে লাস্ট চিপসটা পুড়ে দিয়ে হাত ছাড়তে ছাড়তে বলল। বুঝলি প্রীতা, ওরা তলে তলে কি কি যে করছে কে জানে। আমি এখন কিছু কই আমারে ধরে বেঁধে পিটাবে। ইস, কি বেঈমান দুনিয়ার মানুষ। ক্লাস শেষ করে আনায়াকে দেখতে পেয়ে থামে আরসাল। পরনে সাদা শার্ট, ঘেমে লেপ্টে আছে বুকে। আরসাল পূর্ণ দৃষ্টি দিয়ে আনায়ার দিকে উপর নিচ একবার দেখে নিয়ে বলল। কিসের জিন্স পরিস রেবে তুই? জিন্স পরিস ভালো কথা, সাথে লম্বা কুর্তি পরলে কি হয়? আকস্মিক আরসালের এহেন কথায় আনায়া চমকে পেছনে তাকায়, নিজের দিকে একবার তাকিয়ে বলে। লম্বাই তো, হাঁটুর সামান্য উপরে। হর কত লম্বা পড়তে বলিস তুই আমারে? নাজুর মতো লং কামিজগুলো পরতে পারিস না? আনায়া বক্র চোখে চাইল আরসালের দিকে। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বড় পিলারের হেলান দিয়ে দাঁড়ালো। বেশি ফর্সা না হলেও উজ্জ্বল শ্যামলা এই ছেলে। কালো ফ্রেমের চশমা ওই রঙের মুখখানায় মানিয়েছে বেশ। ছেলেটা সব দিক থেকেই ঠিকঠাক হলেও তাকে বলার কথাগুলো কেমন বিষের মতো ছুঁয়ে যায় তাকে। মুখ বাঁকিয়ে সামনে তাকালো আনায়া। অতঃপর নিজের শর্ট জামাটিকে ঠিক করে টেনে লম্বা করার চেষ্টা করতেই আরসাল বলল। লাভার নয় যে টানলে লম্বা হবে। আনায়া দীর্ঘশ্বাস নিয়ে নিজের রাগকে সংযত করে কর্কশ গলায় বলল। জানি এটা রাবার নয়, তোকে অত জ্ঞান দিতে হবে না। তাই এমন বিকলের মতো কাজ করিস, পেতনি কথাকার। বলেই পাশ কেটে চলে গেল আরসাল। বেশি ঘাটালো না মেয়েটাকে, তবে এইটুকুন কথায় আনায়া খেপে গেছে বুঝতে পেরেই চলে এসেছে সে। মনে মনে হাসলো আরসাল। আনায়া দাঁতে দাঁত পিষে বলল। দেখে নিব তোকে, স্টুপিড। হেমন্তী আর আলিফের ব্যাপারটা বাসা সবাই জেনে গেছে। কি? এক প্রকার জোরে চেঁচিয়ে উঠল নাজিয়াত। আতঙ্কে গলার আওয়াজ যেন বহুগুণ বেড়েছে। ভীষণ শখ খেয়ে চোয়াল ফাঁক হয়ে এলো তার। তৈয়দ বিরক্ত নিয়ে চাইল। একদিন তো জানতোই সবাই, সেটা না হয় আজই জানলো। জানবে ঠিক আছে, তবে একটা সঠিক সময় পর্যন্ত আমরা এটাকে লুকিয়ে রাখতে চেয়েছিলাম, তাই না? চেয়েছিলাম, বাট হয়নি, সিম্পল। খানিক চিন্তিত হলো নাজিয়াত। হাতে থাকা ফোন থেকে একের পর এক কল দিয়ে যাচ্ছে হেমন্তীকে, তবুও ফোনটা ধরছে না। টেনশনে কপাল বেয়ে তার ঘাম ঝরা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। ব্যাপারটা এত তাড়াতাড়ি এভাবে সামনে চলে আসবে সে ভাবতে পারেনি। ভেবেছিল দুই পরিবারের ভেতরকার দ্বন্দ্বটা শেষ হতেই তবে এদের সম্পর্কর কথা বলবে। ফোনটা হঠাৎ বেজে উঠল। নাজিয়াত সাথে সাথেই ফোন রিসিভ করে বলল। হঠাৎ হিমু, ঠিক আছিস? ওদিকে সবটা ঠিক আছে? এমন প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে গেল হেমন্তী। পর মুহূর্তেই নিজেকে স্থির করে বলল। সব ঠিক আছে আপু, তুই এত অস্থির হয়ে আছিস কেন? স্বস্তির নিঃশ্বাস ফেলল নাজিয়াত। ভেবেছিল হাসনাত মুর্তাজা সবটা তখনই বলে দিবে হেমন্তীর বাবা মাকে, কিন্তু তেমন কিছুই হয়নি। পাশে ফিরতেই তৈয়দ শীতল চাহনিতে দমে গেল নাজিয়াত। একেবারে চোখের পলক ফেলে ধীর গলায় বলল। ওদিকে কিছু জানাজানি হয়নি? সেটা আমার জানা আছে, কিন্তু তোমার বোঝা উচিত ছিল বাবা খুবই ঠান্ডা প্রকৃতির মানুষ। সে ঝামেলা পছন্দ না করা ব্যক্তিদের মধ্যে একজন। জানি, কিন্তু আমার বড় চাচার উপর বিশ্বাস রাখতে পারছি না। মুহূর্তেই পরিস্থিতিকে বদলে দিতে সক্ষম সে। সেকেন্ড থেমে আবার বলল। আপনার বাসার পরিস্থিতি ঠিক আছে তো? উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞাসা করলো নাজিয়াত। তৈয়দ হাতের ঘড়ি দেখে নিয়ে সাহস গলায় বলল। আমার বাসায় কিছু হবার নেই। আমার বাবার জন্য তার পরিবারের সদস্যদের ভালো থাকাটা জরুরি, অযৌক্তিক কলহ নয়। তৈয়দের শান্ত গলায় কটাক্ষ করার বুলি নাজিয়াতের ঈষৎ রাগ হলো। রুষ্ট স্বরে বলল।
অযৌক্তিক কলহ কেউ বোধহয় করে না তোয়েত। যার জায়গায় সে নিজেকে সঠিক ভাবে। তবে আপনার বাবাকে বিশ্বাস করা গেলেও আপনার বড় আব্বুর কার্যকলাপে বিশেষ সুবিধার নয়, ভুলে যাবেন না। প্রত্যুত্তর করল না তৈয়দ। কথাটা সত্যিই বলেছে নাজিয়া। চাচার প্রতি তার নিজেরও কোনো বিশেষ আস্থা নেই। সম্পদ আর টাকার লোভ বড্ড বেশি। চিন্তা করার প্রয়োজন নেই। তৈয়দ চলে যেতেই ফুস করে শ্বাস ফেলল নাজিয়াত। লোকটা সবসময় নিজের দিক থেকেই সঠিক থাকে। বিরূপ পরিস্থিতিতে নিমিষেই সামলে নেওয়ার অদ্ভুত ক্ষমতা আছে তার। তবে সবকিছুর ভেতরেও চাপা টেনশন হলো নাজিয়াতে। সত্যিই কি মুর্তজা পরিবার হেমন্তকে মানবে? 15 তলার সাদা রঙের অ্যাপার্টমেন্টের সামনে রিক্সা দাঁড় করিয়ে দিয়ে ভাড়া মিটিয়ে দিতেই থামলো নাজিয়াত। ভর দুপুর, কারো বাসায় যাওয়া ঠিক হবে কিনা সেটা মাথায় চড়ে বসলো তার। আজ সবেই 2টো ক্লাস থাকায় প্রতিদিনের সময় থেকে আগে বেশ শেষ। আজ সবে 2টো ক্লাস থাকায় প্রতিদিনের সময়ের থেকে আগেই শেষ হয়েছে। তিতির আপু অসুস্থ না হলে হয়তো এখনো এ সময় আসার চিন্তাও করতো না। তপ্ত শ্বাস ফেলে ব্যাগে থেকে ফোনটা বের করতে যাবে তার আগেই কেউ স্টিলের বিশাল গেট দারোয়ান খুলে দিল। নাজিয়াত হকচকিয়ে পেছনে সরে আসতেই তাকে সাইড করে কালো রঙা গাড়িটি গেট দিয়ে প্রবেশ করলো। নাজিয়াত নিজেকে স্থির করতেই চোখের পলকে গাড়ি থেকে দেলোয়ার মুর্তজা বেরিয়েছেন। নিজেকে খানিক আড়াল করতেই একটু কণ্ঠ ভেসে এলো। এখনো ছোট্টই রয়ে গেল দেখছি। নাজিয়াত চোখ বন্ধ করে শ্বাস নিল। অতঃপর আড়াল থেকে বেরিয়ে দেলোয়ার মুর্তজার সম্মুখে এসে ছোট্ট করে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। বড় বাবা থেকে আঙ্কেল, ডিমোশন ভালোই হলো আমার, বলো। নত মস্তকে নীরব রইল নাজিয়াত। হাতে হাত ঘষাঘষি করতেই দেলোয়ার মুর্তজা বলল, ভালো হয়েছে এসেছো। আসমা আর তিতির তোমার প্রতীক্ষায় বসে আছে, এসো। লিফটে উঠতে কোথা হতে তৈয়দ লিফটে ঢুকে পড়ল। তৈয়দকে দেখে নাজিয়াত একদম পিছিয়ে সরে এলো। এমনিতেই দেলোয়ার মুর্তজার সাথে যেতে তার কেমন অস্বস্তি হচ্ছে, তার উপর এই ছোকরার উপস্থিতি পরিবেশটা তার জন্য আরো বিদঘুটে করে দিল। উফ! বক্র চোখে একবার তৈয়দকে দেখে নিতেই দেখলো বরাবরের মতো তার নেত্রদয় ফোনে আবদ্ধ। লিফট চলা শুরু করতেই অক্ষিজোড়া বন্ধ করে ঠোঁট কামড়ে ধরল নাজিয়াত। 12 তলায় এসে লিফট থেমে যেতেই নাজিয়াত তড়িঘড়ি করে বের হতেই বুকে হাত রেখে কয়েকবার মুখ দিয়ে লম্বা লম্বা শ্বাস নিল। দেলোয়ার মুর্তজা আর তৈয়দ দুজনেই ছুটে গেল নাজিয়াতের কাছে। দেলোয়ার মুর্তজা নাজিয়াতের বাহু ধরে চিন্তিত গলায় বলল, নাজিয়াত তুই ঠিক আছিস মা? নাজিয়াত নিজেকে সামলে নিল, মাথাটা ধরে বলল, বক্সড লিফটে আমি চড়তে পারি না বড় আব্বা, কেমন মাথা ঘোরায় আর বমি আসে। দেলোয়ার মুর্তজা ঘাবড়ে গেলেন। অতঃপর ভীষণ শঙ্কিত গলায় বলল, তুই আগে বলবি না, আমি তো জানতাম না এটা। তাহলে দুজনেই না হয় সিঁড়ি বেয়ে উপরে উঠতাম। তৈয়দ পাশে দাঁড়িয়ে এসব বিরক্ত হলো। লিফটে উঠলে কারো এমন অবস্থা হয় সেটা ভাবতে অবাক হচ্ছে সে। সরু গলায় বলল, এবার ঠিক আছো তুমি? তাহলে ভেতরে যাই। নাজিয়াত মাথা নাড়িয়ে সায় জানাতেই দেলোয়ার মুর্তজা নাজিয়াতকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। নাজিয়াতকে দেখেই আসমা সিদ্দিকা দৌড়ে এলো, বিচলিত হয়ে বলল, নাইয়াতের ওর কি হয়েছে তোর? তেমন কিছু না আম্মু, লিফট চড়তে পারে না তাই একটু মাথা ঘুরিয়ে গেছে। কথাখানা শেষ হতেই আসমা নাজিয়াতকে সোফায় বসিয়ে দিয়ে লেবু শরবত আনতে পাঠালো মেয়েটকে। তৈয়দ নিজের রুমে যেতেই নাজিয়াত আসমাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো বড় আম্মু? তোমাকে আমি খুব মিস করি। আসমা আলতো জড়িয়ে ধরল মেয়েটাকে। মেয়েটাকে ছোট থেকে ভীষণ ভালোবেসে সে। আগে দুবারিতে যাতায়াত অহরহর হতো, তবে বছর 2 হলো সেটা বন্ধ হয়ে গেছে। আমিও মিস করেছি তোকে। 2 দিন আগে না আমাদের দেখা হলো, তখন তো বললি না কথা কানা। আমার যখন ইচ্ছে তখন তাই বলি, তখন ইচ্ছে হয়নি তাই বলিনি। হ্যাঁ তাই তো, সেদিন আমাদের সবার প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিলেন। এখন দিব্যি মুখ করে এখানে চলে এসেছেন আর আমাদের জমিটা হড়প করে রেখে বসে আছো তোমার দাদা। বলি লজ্জা কি লাগছে না একটু? থেমে গেল নাজিয়াত, কণ্ঠটা চিনেও নিল। এসবের ভয়টাই পেয়েছিল সে, এজন্য ওই বাসায় আসে না সে।
দেখা করার থাকলেও বাহিরে করতো, কিন্তু তিতির আপু অসুস্থ থাকার জন্য আজ বাধ্য হয়ে আসা। শুকনো ঢুকিলে এদিক ওদিক তাকালো। আসমা রেগে গিয়ে বলল, তোমার এসব কথা না বলে চলছে না আপা। পুরনো কথা তুলে তুমি কি প্রমাণ করতে চাইছো বলো? হ্যাঁ, আমি বললেই অপমান করা হয়ে যায়। আর এই মেয়ে আর তার পরিবার যা করেছে আমাদের সাথে, সেটা পুরোটাই ওর সিদ্ধান্ত ছিল আর ওর পরিবারের। আমরা ওর উপর জোর করতে পারি না আপা। অতি দরিদ্র গো তোমরা, তাই এমন কথা বলছো। বলি আমার মেয়েটা এমন নয়, তার কথাও একটু চিন্তা করো ভাবি। সারা আর তিতি দুজনের আমার কাছে সমান, তাই তোমাকে আগাম চিন্তা করে প্রেশার বাড়াতে হবে না আপা। মহিলা আর কিছু না বলেই চলে গেল। নাজিয়াত নিচু মাথায় বসে রইল। আসমা মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলল, নীলিমার কথায় কিছু মনে করিস না, জানিস তো কেমন প্রকৃতির ও। তিতির রুম হাতের বাম পাশেই, ও তোর জন্য অপেক্ষা করে বসে আছে, যা। নাজিয়াত সম্মতি জানিয়ে সেখান থেকে এক প্রকার দৌড়েই পালালো। এখানে থাকলে আবার ওই নীলিমা ফুপু এসে কথা শোনাবে হয়তো। তিতিরের রুমের সামনে এসে নক করতে ওপাশ থেকে কেউ মিষ্টি স্বরে বলল, না চলে আয় মেঘ। নাজিয়াত তিতিরের আওয়াজ শুনতেই গুটি গুটি পায়ে তিতিরের বিছানার পাশে এসে দাঁড়ালো। তিতির মুচকি হেসে বলল, সরি রে, কষ্ট করে তোকে আসতে হলো। এমনটা নয় আপু, তুমি অসুস্থ তাই আমার আসতেই হইতো। এখন কেমন আছো? মাথাটা ভার হয়ে আছে। এই যা, বস, চকলেট খাবি? নাজিয়াতের মাথা নাড়িয়ে দ্রুত সম্মতি জানালো। তিতির বেডের পাশে টেবিলের ড্রয়ার থেকে একটু বড় সাইজের ডার্ক চকলেট ধরিয়ে দিল। নাজিয়াত চোখ মুখ কুঁচকে নিল। কি রে, এটা না তোর ফেভারিট? আগে ছিল, এখন নয়। এখন কিটক্যাট পছন্দ করি। ইস, কাল শুধু শুধু ভাই আমার সাথে তর্ক করলো। আমি বলেছিলাম তোর এটা পছন্দ নাই। নাজিয়াত ভ্রু কুঁচকে তাকালো। তৈয়ত নাজিয়াতের পছন্দ নিয়ে নিজের বোনের সাথে তর্ক করেছে, ব্যাপারটা কেমন বেমানান ঠেকলো নাজিয়াতের কাছে। তিতির আফসোস নিয়ে বলল, না কিটক্যাট আমারও পছন্দ জানিস তো, তবে কাল শেষ হয়ে গিয়েছিল। বিদায় আমি ভাইকে বলেছিলাম কিটক্যাট ডার্ক চকলেট দুটোই আনতে, কিন্তু দুটো আনলো, তাও ডার্ক চকলেট। যখন বললাম তুইও পছন্দ করিস না, তখন উল্টো তর্ক করলো। নাজিয়াত হেসে তিতিরের হাত থেকে চকলেটটা নিয়ে বলল, চকলেট হলেই হলো, আমি সব চকলেটেই খুশি। হাসলো তিতির। নাজিয়াত তিতিরকে হাসতে দেখে খুশিও হলো। ইডেন কলেজের ল ডিপার্টমেন্টের ৩য় বর্ষের ছাত্রী তিতির। ফর্সা মুখে ডাগর ডাগর আখি জোড়ায় রং গড়ালো কালো। থুতনিতে কি সুন্দর একটা তিল। বিধাতা পরম যত্নেই তৈরি করেছে মেয়েটিকে। তবে দুদিনের জ্বরের কারণে চোখের নিচ কেমন কালচে হয়ে গেছে। ব্যথিত হলো নাজিয়া। তিতিদের হাত জোড়া মুঠোয় নিয়ে বলল, সেদিন বৃষ্টিতে ভেজা উচিত হয়নি আপু তোমার। বড্ড ক্লান্ত লাগছে তোমাকে। তাড়াতাড়ি সুস্থ হয়ে আগের তিথিতে ফিরে আসো। তিতির মলিন হাসলো। তার এই অসুস্থতার কারণ শুধু বৃষ্টিই নয়, এটা সে কাউকেই বুঝতে দিল না। দিন দিন একটা মানুষকে ভালোবেসে তার থেকে আড়ালে থাকতে থাকতে ক্লান্ত তিতির। মানুষটিকে না পাওয়ার আতঙ্কায় তীব্রতার ঝংকার তুলছে বারংবার। নাজিয়া তিতিরকে অন্যমনস্ক দেখে নরম গলায় বলল, যার জন্য এত আকুলতা, যার জন্য নিমিত্তে এত ভালোবাসা, সে মানুষটাকে একবার এসব বলেই দেখো আপু। তিতির করুণ চোখে তাকালো। জমে রাখা কান্নাগুলো যেন দম বন্ধ করে দিবে তার। নাজিয়াতকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল তিতিয়া। নাজিয়াত নীরবে তিতিরের পিঠে আলতো হাত বোলাতে লাগলো। ও জানতো তিতির কাউকে ভালোবাসে, কিন্তু মানুষটাকে সে তিতির সবসময় আড়ালেই রাখতো। বিশেষ কিছু জানে না, শুধু জানে ছেলেটা তাদের ইউনিভার্সিটিতেই পড়ে। তবে নাম পরিচয়হীন একটা মানুষকে খোঁজা মুশকিল। লেমন কালারের শাড়ি পরে নিজেকে আয়নায় একবার দেখে নিল নাজিয়াত। প্রেজেন্টেশনের প্রতিটি সপ্তাহে শাড়ি পরে যাওয়া বেশ উপভোগ করে সে। আঁচলটা আরেকবার ঠিক করে মায়া শিকদার এসে বললেন, তাড়াতাড়ি করো নাজিয়ার, ৮টা বেজে গেছে। হাতে একটু সময় নিয়ে বের হওয়া ভালো। মায়ের কথায় চটজলদি শাড়িটা গুছিয়ে নিল নাজিয়াত। বাহুতে গোল্ডেন চেইনের সাদা রঙের ব্যাগটি ঝুলিয়ে নিয়ে বলল, রেডি মা, চলো। নাফিসকে ডাকো, একসঙ্গে বের হই। আমাকে ডাকতে হয় না, সঠিক সময় আমি ঠিক হয়ে হাজির হয়ে যাই। তোমার লেডিস সবসময় দেরি করে।
নাফিজের কথায় নাজিয়াত তার এলোমেলো চুলগুলো ঠিক করে দিতেই নাফিজ ছিটকে দূরে সরে এলো, নাক মুখ কুচকে বলল, আমি এখনো বাচ্চা নই আপু, চুলগুলো জেল দিয়ে সব সেট করেছি, আর তুমি এলোমেলো করে দিচ্ছ। নাজিয়াত গালে হাত রেখে অবাক হওয়ার ভনিতায় বলল, বাবা, আমার ভাই এত বড় হয়ে গেছে, নিজের আপুকে চুল পর্যন্ত হাত দিতে দিচ্ছে না। নাফিজ বক্র চোখে তাকিয়ে সরু গলায় বলল, চুলে হাত না দেওয়ার কথা বলিনি আপু, চুল আগে থেকেই সেট করা, তুমি ধরলে নষ্ট হয়ে যাবে তাই। বলেই চুলখানে ব্র্যাক ব্রাশ করে নিল নাফিস। নাজিয়াত হাত ইশারা করে বাহবা দিল। মায়া শিকদার দুই ছেলে মেয়ের কাণ্ডে হাসলেন, বললেন, হয়েছে তোমাদের, তাহলে যাওয়া যাক। দুজন মাথা নাড়িয়ে সায় দিয়ে বেরিয়ে গেল। মায়া শিকদার ঘরের দরজা বন্ধ করার মুহূর্তেই আশরাফ শিকদারের মুখোমুখি হলো। কেমন উসখুস চুল, শার্টের হাতা ফোল্ড করে অন্য হাতের হাতা কোনোই পর্যন্ত এসে ঠেকেছে। স্বামীর এমন মলিন অবস্থা দেখে মায়া শিকদার ব্যস্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কোথায় ছিলে তুমি? এমন দশা কি করে হলো? তেমন কিছু নয়, কোথায় যাচ্ছ? নাফিসের স্কুলে প্যারেন্টস মিটিং ছিল, সেখানেই যাচ্ছি। ও, একটু অপেক্ষা করো, আমিও আছি। হতভম্ব হয়ে তাকালো মায়া শিকদার। প্রথমবার আজ আরশাব নিজের ছেলের স্কুলে যাওয়ার আগ্রহ প্রকাশ করলো। নাজিয়াত আর নাফিস দুজনেই অবাক হলো। তাদের বাবা হঠাৎ এমন পরিবর্তন হলো কিভাবে? সারাদিন তো শুয়ে বসে দিন কাটানো আর গ্রামের বিলুপ্ত জমিদারের হিসাব মেলাতেই সব সময় পার করে সে। সেটা থেকে আজ হঠাৎ সন্তানের প্যারেন্টস মিটিং এর উপস্থিতি থাকতে চাইছে আরশাদ শিকদার। স্কুলে প্রবেশ করতেই হলরুমের উদ্দেশ্যেই পা বাড়ালো মায়া। আশরাফ আর নাফিস, মিটিং সেখানেই হবে আজ। একটু এগিয়ে যেতে নাফিজের বন্ধুদের মায়ের একজন বলল, মিসেস শিকদার এসে গেছেন আপনি? আপনার জন্যই অপেক্ষা করছিলাম। উনি কে? মায়া নিজের পাশে থাকা আশরাফের দিকে এক ঝলক তাকালো, তারপর সবার কৌতূহল সমাপ্তি ঘটিয়ে বলল, আমার হাজবেন্ড আশরাফ শিকদার, নাফিসের বাবা। সবাই আগ্রহ নিয়ে চাইলো আশরাফের দিকে। স্কুলে কোনো ফাংশন, মিটিং, এমনকি বাবাদের নিয়ে কোনো আনুষ্ঠানিকতা থাকলেও নাফিজের বাবাকে দেখা পাওয়া যায়নি। গার্জিয়ান হিসাবে মায়াই থাকতো, তাই ভেবে নিয়েছে নাফিজের বাবা নেই। নাফিজকে আর মায়া মন খারাপ হবে বলে তারা নিজেরাও কখনো জিজ্ঞাসা করেনি। আশরাফ শিকদার নিজের দিকে সবার এমন চাহনি দেখে ইতস্তত হয়ে বলল, আসলে ব্যবসায়ী হওয়ার খাতিরে সব সময় ব্যস্ত ছিলাম, তাই কখনো সময় পাইনি ছেলের স্কুল আসার। আপনাদের সাথে তেমন দেখা সাক্ষাৎ হয়নি কখনো। একদমে বলল আশরাফ। মায়া এত সময় ধরে সবটা শুনেও নীরব রইল। এত মিথ্যার মাঝে কোনটা সত্যি সেটাই সে জানে না, তাই নীরব থেকেই স্ত্রীর কর্তব্যই পালন করলো। নাফিজ একটু দূরে দাঁড়িয়ে সবটাই দেখলো। বাবাকে আজ তাদের সাথে আসতে দেখে প্রথমবার অবাক হলেও মেনে নিল। বন্ধুদের সবার সামনে বাবাকে আসতে দেখেও কখনো নিজেকে বাবার স্কুলে আনতে না পারায় আফসোস থেকে গিয়েছিল, তবে আজ সেটা ঘুচে গেল। চশমাটা একবার ঠিক করে বাবার পাশে দাঁড়ালো নাফিস। লম্বায় সে বাবাকে ছাড়িয়ে যাবে খুব শীঘ্রই। আশরাফ নাফিসকে নিজের সাথে দাঁড়াতে দেখে খুশি হলো। ছেলের মাথায় আলতো হাত বোলাতে নাফিসের চোখ ঝাপসা হয়ে এলো। বাবার সাথে তার বেশি একটা সময় কখনোই কথা হয়নি, বাবার সাথে তার বেশি একটা সময় কাটেনি। তার আজ নিজের স্কুলে বাবা মা দুজনকে একসাথে পেয়ে ভীষণ খুশি হলো সে। মেঘমালা, আপনার হাসিটা আমায় দিন দিন বড্ড মাতাল করে তুলছে। ভয়ঙ্কর সুন্দর আপনার নীরব হাসির ছোঁটা, আপনার কালো দু চোখের পাতার সীমাহীন মায়ায় মাঝে মাঝে মনে হয় চোখগুলোকে ঢেকে দেই পর্দা দিয়ে। আজ রাতে কিভাবে বন্ধ করব দু চোখের পাতা বলুন আমায়? আমার যে সেই অবস্থাটুকু রাখলেন না মেঘমালা। 365 দিনের মধ্যে প্রতিদিন আপনাকে না দেখার সময়কাল কয়েক ঘন্টা মাত্র, তবুও মনে হয় সময়টা এক যুগ। ওই কয়েক ঘন্টা সময়টাকে নির্মূল করে অনন্ত সময়টুকু আপনাকে পাশে চাই আমি মেঘমালা। আপনার সংরক্ষিত শহরে প্রবেশ করার একমাত্র অধিকার আমার। যদি আপনার উত্তর নাও হয় তবে আমি আন্দোলন করব, নাম হবে প্রেম আন্দোলন। পুরো প্রকৃতি জানবে এক প্রেমিক পুরুষের যুদ্ধবাণী, এতে প্রেম আন্দোলনের সৈনিক। চিঠিখানা পড়ে দীর্ঘশ্বাস ফেলল নাজিয়াত। প্রেজেন্টেশন শেষ করে মাঠে আসতেই 8 কি 9 বছর বয়সে এক ছেলে এসে এই চিঠিখানা ধরিয়ে দিল। কিছু বুঝে ওঠার আগেই দৌড়ে পালালো। নাজিয়াত পিছু নিতে আগায়নি, কারণ
চোখটা বোধহয় পরিষ্কার, তাই পাশে অবাক চোখে তাকিয়ে থাকা আনায়া খপ করে নাজিয়াতের কাছ থেকে চিঠিখানা নিজের কাছে নিয়ে বলল, ভাই তোর এই সিক্রেট লাভার কবে হলো? 1 বছর। কি? আস্তে চিল্লাস না ভাই, 1 বছরে মাত্র আমি সবে 2টা চিরকুট পেয়েছি এই লেখার। আমায় বললি না কেন? মাত্র 2টো চিরকুট, আজকেরটা নিয়ে। এত লম্বা সময় নিয়ে একজন চিরকুট লিখবে কে জানতো, তাই বলিনি কিছু। ছ্যাঃ, তুই এত বড় কথাখানা চেপে গেলি। মহা দরকারি কথা না, মামুলি একখানা চিরকুট, এতে এত আবেগ দেখানোর কি আছে বল, যেখানে আমার নিজেরই কোনো ভাবান্তর ঘটলো না। তুই তো আবেগহীন মাইয়া, তোর দ্বারা এডি হবে না। বেচারা সৈনিক হয়তো জানতো, তাই বলছে। বছরে 2টা চিরকুট পাঠাইছে। বিরক্ত হলো নাজিয়াত। কোথাকার কোন চিঠির আলাপন নিয়ে বসে আছে মেয়ে, এদিকে ওর শাড়ির কুচি নাজেহাল অবস্থা, কুচিগুলো বেশি নিচু হয়ে যাওয়ায় হাঁটায় মুশকিল হয়ে যাচ্ছে। আরে ভাই, আজকে শাড়ির কুচিগুলো আমি ঠিক করে দিতেই পারিনি। আনায়া জহুরির চোখে নাজিয়াতকে একবার পরখ করে, খয়েরি শাড়িটা বেশ মানিয়েছে শ্যামবর্ণের নাজিয়াতকে, ধীরে ধীরে বলল, কমন রুমে চল, ঠিক করে নিবি। পুরো শাড়িটা খুলে পড়লে ভালো হতো বুঝলি। অনেক মেয়ে আছে, সিসিটিভি ক্যামেরাও আছে আশেপাশে। পসিবল না, ওয়াশরুমে এত ভালো নয় যে ওখানে ঠিক করা যাবে। তা যা বলেছিস। চল, কুচিগুলো নতুন করে দিলে হয়তো ঠিক হবে। চিরকুটটা ব্যাগে ভরে শাড়ির কুচি ধরে হাঁটা ধরলো নাজিয়াত। আজকের এই চিঠি সত্যি তাকে ভাবাচ্ছে। মনে মনে বলছে মানুষটাকে চিনে বিবেক বারংবার সেই চিন্তা শক্তিকে বাধা ঘটাচ্ছে। রিকশার জন্য সেই কখন থেকে অপেক্ষায় দাঁড়িয়ে রয় তিতির, তবে আজ রাস্তায় কোনো রিকশার হুদিসই পেল না সে। ক্লান্ত শ্বাস ফেলে তৈয়দকে ফোন করার মুহূর্তেই আমানকে দেখতে পেয়ে দ্রুত পায়ে আমানের সামনে হাজির হলো। আমান তিতিরকে দেখে সাইকেলের প্যাডেল বন্ধ করলো, বলল, এখানে কি করছো তুমি? রিক্সা খুঁজে পাচ্ছি না। ওদিকে একটা ঝামেলা হয়েছে, তাই রিক্সাওয়ালা এদিকে আসতে রাজি নয়। তবে আমি বাসায় যাব কিভাবে? তয়দয়কে ফোন করেছো? ফোন ঢুকছে না, ব্যস্ত হয়তো, বাবার সাথে অফিসে গেছে। তাহলে আমি পৌঁছে দেই, যাবে আমার সাথে সাইকেলে? আজ বাইক আনিনি। তিতির খানিকটা চিন্তা করে ঝটপট উঠে বসলো বাইকে। আমান সাইকেলের হ্যান্ডেল ধরে বলল, আস্তে তিতির, এটা বাইক নয়, সাইকেল। সরি, আসলে আমি সাইকেলে কখনোই উঠিনি, ভাইয়ের সাথে সবসময় বাইকে চড়েছি, তাই একটু সমস্যা হলো। সমস্যা না, দরে বসো। জি। আমানের স্ত্রী না করার কুচকে যাওয়ার শার্টের পেছনে শক্ত করে ধরলো তিতির। সাইকেলের আজ সেই প্রথমবার চড়েছে, তাও মেন রোডে। বাবা আর ভাই জানতে পারলে আস্ত রাখবে না, তবুও হাঁটার চাইতে এটাই ভালো। তার জীবনে সবকিছু ওর এক্সপেরিমেন্টস থাকা ভালো। ক্ষণে ক্ষণে তিতির শার্টটা এমনভাবে জাপটে ধরছে যেন আমানের শার্ট ছিঁড়ে তার হাতেই চলে যাবে। তিতির শার্ট না ধরে আমায় ধরে বসতে পারো। আমানকে ধরলো না তিতির, চুপচাপ শার্ট ধরেই বসে রইল সে। আমান সাইকেল চালিয়ে রাস্তায় শেষ মাথায় নামিয়ে দিয়ে বলল, এখানে রিক্সা সহজেই পেয়ে যাবে। সাইকেল থেকে নেমে বড় শ্বাস নিল তিতির, বুকে হাত দিয়ে 5 সেকেন্ড চোখ বন্ধ করে নিয়ে সময় নিয়ে বলল। আমান হতবুদ্ধির মতো চেয়ে রইল, বুঝে আসলো না তিতিরের এমন কাণ্ডের কারণ। ভ্রু কুচকে তাকাতেই তিতির জোরপূর্বক হেসে বলল, আসলে মেইন রোডে এত দ্রুত সাইকেল চালিয়েছেন যে আমি একটু ভয় পেয়েছিলাম। এতটুক জোরে না চালালে সাইকেল চালাচ্ছি বলে মনে হয় না। সরি, আমার জন্য ভয় পেলে। না, সমস্যা নেই, থ্যাঙ্কস। আমান মাথা নাড়িয়ে সায় জানিয়ে চলে গেল। তিতির হাতের ফোনটা অন করতেই তৈয়দের ডায়ালকৃত নম্বরটি চোখে পড়ল তার। তবে নম্বরের লাস্ট ফোন দেওয়া হয়েছিল কাল বিকেলে। হাসলো সে। টিউশন করিয়ে সবে বাসায় ঢুকলো নাজিয়াত। দরজায় হেমন্তীকে দেখে অবাক চোখে তাকালো। এই সময় এখানে কি করছে হেমন্তী? কাঁধের ব্যাগটি সোফায় রেখে হেমন্তীর সম্মুখে দাঁড়ালো নাজিয়াত। হেমন্তী বিরক্তি নিয়ে বলল, সামনে থেকে সর আপু, আমি টিভির স্ক্রিন দেখতে পাচ্ছি না। তুই এখানে কি করছিস আগে সেটা বল, কখন এলি?
আমার চাচির বাসায় আমি যখন খুশি আসবো। আরে বাহ, এখন চাচির বাসা হয়ে গেল। বলতে বলতে সোফায় বসলো নাজিয়াত। টেবিল থেকে পানির গ্লাস নিতেই হেমন্তী চিল্লিয়ে বলে উঠল, ওটা আমি এনেছি, আমার পানি। তো আমি পান করলে কি সমস্যা? নিজেরটা নিজে এনে খাও।